আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের অনুশীলনী থেকে কিন্তু নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস ফুল চ্যাপ্টারটা কিন্তু ফ্রিতে করায় দেওয়া আছে। আমাদের নাম্বার সিস্টেমটা আমি পড়াইছি, আমাদের ইসমাইল ভাই পড়াইছে কিন্তু ডিজিটাল ডিভাইসের অংশটুকু। আর সি প্রোগ্রামের অংশটা আমি শুরু করলাম, একটা লেকচার হয়ে গেছে, আজকে হচ্ছে দ্বিতীয় লেকচার। আমরা অনুশীলনী থেকে আইসিটি ফুল বইটা সম্পূর্ণ শেষ করাই দিব, অন্য জায়গায় গিয়ে 1000-2000 টাকা দিয়ে কোর্স করার দরকার নেই। দেখো, প্রোগ্রামিং এর দ্বিতীয় লেকচারে আমরা কি পড়াবো। প্রথম লেকচারে কি পড়াইছিলাম একটু রিভাইজ দিয়ে আসি তোমাদেরকে। প্রথম লেকচারে কি কি পড়াইছিলাম একটু দেখাই দিয়ে আসি। যারা প্রথম লেকচার করো নাই, আজকে ক্লাসটা দেখে তারপরে প্রথমটা করবা, অথবা আগেরটা দেখে এসে এটা করলে বেশি ভালো বুঝবা। দেখো, প্রোগ্রামিং এর একদম ব্যাকগ্রাউন্ড গুলা দেখছি, চার্লস বেবেজ থেকে অ্যাডা লাভলেস কে কতটুকু অবদান রাখছে। তারপরে দেখো, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেসের ইতিহাস দেখছি, সে কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জনক হিসেবে কাজ করছে সেটা দেখছি। এবং পৃথিবীর প্রথম প্রোগ্রামার কিন্তু অ্যাডা লাভলেস, এবং সে হচ্ছে ব্রিটিশ কবি লর্ড বায়রনের কন্যা। এরপরে দেখো, এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন স্তর দেখছি, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপরে ভেরি হাই ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, বর্তমানে আমরা যেটা দিয়ে প্রোগ্রাম রচনা করি। তারপরে দেখো, মেশিন ভাষা দেখলাম, মেশিন ভাষার ব্যবহার, অ্যাসেম্বলি ভাষা দেখলাম, তারপরে হচ্ছে অ্যাসেম্বলি ভাষার বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে কথা বলছি আমরা। এরপরে দেখো, উচ্চতর ভাষা বা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপরে আমরা দেখি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা। তারপরে হচ্ছে জাভা, পাইথন, ফোরট্রান, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা দেখার চেষ্টা করছি। এবং দেখো, যান্ত্রিক ভাষা এবং হচ্ছে অ্যাসেম্বলি ভাষার মধ্যে যে ডিফারেন্সগুলো আছে, এটা হচ্ছে তোমার কিন্তু গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট। এই স্লাইডটা হুবহু পরীক্ষার খাতায় বমি করে দিয়ে আসবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন অনুবাদক প্রোগ্রামগুলো দেখছি। অনুবাদক প্রোগ্রামগুলো কি করতেছে, তোমার যে নিজস্ব ভাষা সেটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতেছে। নিজস্ব ভাষাটাকে কিসে রূপান্তর করতেছে? কম্পিউটারের ভাষায়। যেমন ধরো, তুমি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখছো, সেটা কিন্তু ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট হবে। ট্রান্সলেটর কি কি আছে আমি দেখাইছি, কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। এক নাম্বার আমরা দেখছি কি, কম্পাইলার, ইন্টারপ্রেটার, তারপরে আমরা 3 নম্বরে দেখছিলাম কি, অ্যাসেম্বলার। কম্পাইলার, ইন্টারপ্রেটার আর হচ্ছে অ্যাসেম্বলার। এই ধরনের তিনটা আমরা কি দেখছি বলতো, অনুবাদক প্রোগ্রাম। এরা কি করে, তোমার নিজস্ব ভাষাটাকে, তোমার ভাষাটা তো কম্পিউটার বোঝে না, কম্পিউটারের ভাষায় অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দেয়। এই তিনটা অনুবাদক প্রোগ্রাম। কম্পাইলারের কাজ দেখছি, ইন্টারপ্রেটারের কাজ দেখছি, তারপর হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের সুবিধাটা একটু চিন্তা করে দেখো। কম্পাইলার মানে হচ্ছে সি, ইন্টারপ্রেটার মানে হচ্ছে আই। বুঝাইতেছি, খেয়াল করো। কম্পাইলার কি করে, সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে দেয়। দেখো, আমি যদি বলি যে তুমি একটা 1 পেজের প্রোগ্রাম লিখছো, 1 পেজের একটা প্রোগ্রাম লিখছো, সম্পূর্ণ প্রোগ্রামটাকে একবারে রূপান্তর করে দিবে, সেটা হচ্ছে কম্পাইলার। আর যদি ইন্টারপ্রেটারের কথা চিন্তা করো, ইন্টারপ্রেটার দেখো এক লাইন করে অনুবাদ করে। মনে করো তুমি হচ্ছে এখানে 1 পেজের একটা প্রোগ্রাম লিখছো, 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন। প্রথমে এটা অনুবাদ করবে, তারপরে কম্পিউটারকে বোঝাবে, তারপরে এই লাইনটা অনুবাদ করবে, তারপরে কম্পিউটারকে বোঝাবে। এই হচ্ছে কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে প্রথম পার্থক্য। তারপরে দেখো দ্বিতীয় পার্থক্য, সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে। সবগুলো ভুল কিসে প্রদর্শন করে? একসাথে। মনে করো যেহেতু সবটা একসাথে কি করবে, একসাথে হচ্ছে সে কি করবে, রূপান্তর করে দিবে, প্রোগ্রাম করবে, পুরাটা একসাথে ভুলও ধরবে। সে কোথায় কি ভুল হয়েছে সে লাল কালি দিয়ে দেখাই দিবে। আর এক লাইন করে যেহেতু অনুবাদ করে, তার মানে কি এখানে প্রবলেমগুলাও, ভুলগুলাও কি করবে, এক লাইন করে ভুলগুলো ধরাইয়া দিবে। আবার ধরো, ডিবাগিং এবং টেস্টিং এর ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন। ডিবাগিং মানে কি, বাগ মানে হচ্ছে ভুল ধরা, আর ডিবাগিং মানে হচ্ছে ভুল সংশোধন করা। তুমি একটা প্রোগ্রামে ভুল করছো, টাইপিং করতে ভুল করে ফেলছো, সেটাকে ভুল সংশোধন করার জন্য যে প্রক্রিয়াটা বের করা হয় সেটা হচ্ছে ডিবাগিং। ডিবাগিং এর ক্ষেত্রে ধীরগতি। মনে করো তুমি একটা কম্পাইলার দিয়ে একটা ফুল প্রোগ্রাম একসাথে কি করতেছো, ট্রান্সলেট করতেছো বা অনুবাদ করতেছো, তখন কি হবে, স্লো হয়ে যাবে। কিন্তু তুমি যখন এক লাইন করে ইন্টারপ্রেটার দিয়ে, দেখো আই দিয়ে মানে কি, আই এর সাথে ওয়ানের একটা সম্পর্ক আছে না, দেখো তো আই কি ওয়ানের মতো দেখতে না? তার মানে কি, সে এক লাইন করে অনুবাদ করবে, সে বেশি সময় লাগবে, প্রোগ্রাম নির্বাহে কি বেশি সময় লাগবে, যেহেতু একটা করে করবে। আর তার সময় কেন কম লাগবে, কারণ সে একবারে প্রোগ্রামটা রচনা করে দিবে। বুঝাইতে পারছি কি? এবং একটু খেয়াল করে দেখো, একটা লাইন সে ভুল ধরলো,
এক লাইনের ভুল সংশোধন করা কি তাড়াতাড়ি হবে না, আর পুরোটার একসাথে ভুল সংশোধন করতে কিন্তু সময় বেশি লাগবে। আবার যদি দেখো প্রোগ্রাম নির্বাহে সময় কম লাগবে, কারণ একটা পুরাটা একবারে করে ফেলবে। এখন প্রোগ্রাম নির্বাহে প্রোগ্রামটা শেষ করতে, পুরাটা ট্রান্সলেট করতে ইন্টারপ্রেটারের কি লাগবে, সময় বেশি লাগবে, কারণ সে একটা একটা করে ধীরগতি সম্পূর্ণ কাজ করবে। আবার দেখো অনুবাদক প্রোগ্রামটি পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তরিত করে। কম্পাইলার কি করে, পুরাপুরি মেশিন প্রোগ্রামে কি করে, রূপান্তরিত করে। আর ইন্টারপ্রেটার দিয়ে সম্পূর্ণটা কিন্তু হয় না, সম্পূর্ণ রূপান্তরিত পূর্ণাঙ্গ রূপান্তরিত হয় না। পূর্ণাঙ্গ রূপান্তরিত হওয়ার জন্য কি লাগে, কম্পাইলারটাই লাগে। পূর্ণাঙ্গ রূপান্তরিত হওয়ার জন্য কি লাগে, কম্পাইলারটাই লাগে। আবার এখানে খেয়াল করে দেখো যে আমরা যদি বলি একবার কম্পাইল অর্থাৎ রূপান্তর করার পর পুনরায় কম্পাইল করার প্রয়োজন হয় না, একবারে করলেই হয়ে যায়। বাট প্রতিবার কাজের পরে পুনর্বার রূপান্তরের প্রয়োজন হয়। একটু খেয়াল করে দেখো, তুমি মনে করো পুরোটা লিখলা, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, প্রথমে 1 লাইন করবে, তারপরে আবার 1 লাইনও করবে, আবার 2 লাইনও করবে, তারপরে 3 নাম্বার যখন করবে তখন 1 2 3 পুরাটাই করবে। এই জন্য বলছি কি পুনর্রূপান্তরের প্রয়োজন হয়। 1 লাইন করে করলে বারবার রূপান্তরের প্রয়োজন হয়। বুঝাইতে পারছি কি? আবার দেখো প্রধান মেমোরিতে জায়গা বেশি লাগে, পুরাটা যখন একসাথে করে তখন মেমোরিতে জায়গা বেশি লাগে, 1 লাইন করলে জায়গা কম লাগে। আর কাজের প্রক্রিয়া জটিল, কাজের প্রক্রিয়া কি জটিল। দেখো কম্পাইলারে জাটের প্রক্রিয়া কি একটু জটিল, কারণ পুরোটা একসাথে করবে, হিজিবিজি হবে। বুঝাইতে পারছি কি? আবার দেখো পরবর্তীতে অ্যাসেম্বলার, আমরা 3টা দেখছিলাম না, 3টার মধ্যে কি ছিল, 1 নাম্বার ছিল হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার, আর 3 নাম্বার হচ্ছে আমার অ্যাসেম্বলার। এখানে কি হয়েছে, লাস্ট হচ্ছে আমার অ্যাসেম্বলার আছে। দেখো অ্যাসেম্বলারও কি করে, মেশিন ভাষাকে নেমোনিক কোডকে যন্ত্র ভাষায় রূপান্তর করে। নেমোনিক কোড মানে কি, বিভিন্ন ধরনের কোড ইউজ করা হয়, এবিসিডি না। আবার দেখো সাংকেতিক ঠিকানাকে যন্ত্র ভাষায় রূপান্তর করে। মোট কথা কিন্তু এরা সবাই কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। সবার কাজ কি, মানুষের ভাষাটাকে মেশিন এল মানে কি মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা। এখন প্রশ্ন হচ্ছে সাংকেতিক চিহ্নকে যদি কেউ মেশিন ভাষায় রূপান্তর করে সেটা হচ্ছে অ্যাসেম্বলার। আবার মনে রাখো সাংকেতিক চিহ্ন মনে করো হ্যাশট্যাগ, @, তারপরে মনে করো ডট, তারপরে স্ল্যাশ, এরকম থাকতে পারে। প্রত্যেক নির্দেশ ঠিক আছে কিনা পরীক্ষা করা হয়। আবার দেখো সব নির্দেশ এবং তথ্য মুখ্য স্মৃতিতে জমা রাখা হয়। বুঝাইতে পারছি কি? সবগুলা নির্দেশ কি করা হয়, মেমোরিতে জমা রাখা হয়। স্মৃতি বলতে কি বোঝাইছে এখানে, স্মৃতি বলতে বোঝাইছে মেমোরি। স্মৃতি বলতে কি বোঝাইছে এখানে, মেমোরি। এরপরে দেখো একটা প্রোগ্রাম কিভাবে রান করা হয়। মনে করো তুমি একটা প্রবলেম কম্পিউটারকে দিছো, মনে করো তোমার ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা। প্রথমে কি করবা, ইনপুট দিবা। প্রথমে কি করবা, ইনপুট। এখন চিন্তা করে দেখো কি ইনপুট দিবা, কি ইনপুট দেওয়া লাগতে পারে। প্রথমে তুমি ওই মনে করো এ আর হচ্ছে বি ইনপুট দিলা, ভূমি আর উচ্চতা। তারপরে কি করবে, এটাকে সূত্রে বসাবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে তোমার প্রসেস। এটা কি প্রসেস। প্রথমে তুমি একটা প্রোগ্রাম রান করার জন্য তার ইনপুট দিলা এ আর বি কি ভূমি আর হচ্ছে উচ্চতা। তারপরে সে কি করবে, সে এখানে প্রসেস করবে, সে এখানে কি করবে, প্রসেস। তারপরে তোমাকে কি করবে, একটা আউটপুট দিবে। তারপরে তোমাকে একটা আউটপুট দিবে। আউটপুট কি দিবে বলো তো, এরিয়া দিবে। আউটপুট কি দিবে, এরিয়া বা হচ্ছে ক্ষেত্রফল দিবে। এরিয়া বা কি দিবে, ক্ষেত্রফল। এই জিনিসটা কি তোমাদেরকে বুঝাইতে পারছি, যে একটা প্রোগ্রাম তুমি কম্পিউটারকে ভূমি আর উচ্চতা দিলা, সে কি করবে এখানে প্রসেস করে তোমাকে একটা আউটপুট দিয়ে দিবে। ইনপুটটা কিন্তু তোমাকেই দিতে হবে। ইনপুটটা কে দিতে হবে, ইনপুটটা তোমাকেই দিতে হবে। এই জিনিসটা এখানে বলছে যে একটা প্রোগ্রামের জন্য প্রথমে কি করতে হবে, ইনপুট দিতে হবে, তারপরে সেটা প্রসেস করবে। মানে প্রসেস মানে কি, সূত্রে বসাবে। প্রসেস মানে কি, এখানে সূত্রে বসাবে। তারপরে একটা আউটপুট দিবে। আউটপুট কি করবে, এটা বলা হয় প্রিন্ট বা হচ্ছে ছাপায় দিবে। প্রিন্ট বা হচ্ছে ছাপানো, প্রিন্ট বা হচ্ছে ছাপানো। বুঝাইতে পারছি কি? যেমন ধরো তুমি একটা প্রোগ্রাম স্টার্ট করলা, তারপরে ইনপুট নাম্বার 1 একটা ইনপুট দিলা।
তারপরে ইনপুট নাম্বার 2 মানে দুইটা নাম্বার ইনপুট দিলা, একটু খেয়াল করে দেখো, এই যে তুমি ইনপুট অংশটা দিয়ে দিলা, বুঝতে পারছি? তারপরে কি করবে, সে সাম করবে। মনে করো তুমি ইনপুট দিলা হচ্ছে 5 আর 6, তারপরে কি করবে, এটাকে সাম করবে, দুইটা নাম্বার কি করবে, যোগ করবে। সাম মানে কি, যোগফল। সাম ইজ ইকুয়াল টু হচ্ছে মনে করো 5 প্লাস 6, সাম হচ্ছে এখানে কি 5 প্লাস 6। তারপরে আমার দরকার এভারেজ নির্ণয় করব। তারপরে এভারেজের জন্য একটা সূত্র দিলাম, AVERAG, এভারেজ মানে কি, গড়। যেহেতু 5 আর 6 কি দুইটা সংখ্যা, এটাকে 2 দ্বারা ভাগ করবো, দেখবো হচ্ছে 5.5। এটা আবার কি, অ্যান্সার মানে হচ্ছে কি, প্রিন্ট এভারেজ। এটা কিন্তু এখানে দিবে না, যেটা তুমি আউটপুট হিসেবে পাবা সেইখানে তোমাকে এই জিনিসটা দিবে, আউটপুট। মনে করো এখানে তুমি প্রিন্ট কি করলা, এভারেজ। তোমার কিন্তু এখানে যোগফলও আছে, আবার কি এভারেজও আছে। তুমি যেটা ইনপুট করতে চাইবা সেটাই তোমাকে দিয়ে দিবে। তুমি যেটা কি করবা, ইনপুট করতে চাইবা বা আউটপুট চাইবা বা যেটা হচ্ছে প্রিন্ট চাইবা, সেটাই তোমাকে কি করবে, এখানে দিয়ে দিবে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? দেখো, ইনপুট দিলা, সামের সূত্র দিলা, এভারেজের সূত্র দিলা। তুমি যেহেতু প্রিন্ট এভারেজ করছো, তোমাকে প্রিন্ট এভারেজ দিবে, অর্থাৎ এভারেজ তোমাকে ছাপায় দিবে। আবার মনে করো তুমি চাইলা হচ্ছে প্রিন্ট সাম, তখন কিন্তু তোমাকে কি দিয়ে দিবে, সাম দিয়ে দিবে। কি দিয়ে দিবে, সাম। এবং একটা জিনিস মনে রাখবা, তুমি যখন সি প্রোগ্রাম রচনা করবা, অবশ্যই শেষে তোমাকে সেমিকোলন দিতে হবে, মাস্ট ইম্পর্টেন্ট। যখন তুমি একটা সি প্রোগ্রাম রচনা করবা, শেষে একটা কি দিবা, সেমিকোলন। মনে করো কোনো একটা ভাষা যদি তুমি লিখো বা খাতায় লিখো, ওই ভাষায় তোমাকে কি করতে হয় বলতো, কিছু জ্যোতি চিহ্নের ব্যবহার করতে হয়, কমা, সেমিকোলন, দাড়ি। ঠিক তেমনই ভাবে যদি তুমি সি প্রোগ্রামে কোনো একটা স্টেটমেন্ট লিখো, তার শেষে কি দিতে হবে, যদি সি প্রোগ্রামে কোনো একটা স্টেটমেন্ট লিখো, তার অবশ্যই সেমিকোলন দিতে হবে। মনে রাখবা, সি প্রোগ্রামে সেমিকোলন মাস্ট। একটা সেমিকোলন ভুল করবে, দেখবে পুরো প্রোগ্রামই নষ্ট হয়ে গেছে বা প্রোগ্রাম রান করতেছে। এই জিনিসগুলো দেখলাম যে প্রোগ্রাম তৈরির কতগুলা কি আছে বলতো, প্রোগ্রাম তৈরির কতগুলা ধাপ আছে। ধাপগুলা কি, প্রথমে একটা প্রবলেম নির্দিষ্ট করবা। মনে করো তোমার উদ্দেশ্য হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। মনে করো এখানে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, এই হচ্ছে তোমার প্রবলেম। এটা হচ্ছে তোমার একটা কি বলো, প্রবলেম। মানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, এটা তোমার একটা প্রবলেম। সমস্যা বিশ্লেষণ মানে কি, তুমি এখানে বুঝলা তো তোমার কি দরকার, ভূমি দরকার, তোমার উচ্চতা দরকার। ভূমি দরকার আর হচ্ছে কি দরকার, উচ্চতা। বিশ্লেষণ করে তুমি এই জিনিসটা পাইলা যে আমার ভূমি দরকার আর কি দরকার, উচ্চতা। এরপর দেখো প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রামটাকে কিভাবে ডিজাইন করবা। এই যে ডিজাইনটা হচ্ছে তোমার অলরেডি দেখায় আসছি। কিভাবে ডিজাইন করবা, প্রথমে হচ্ছে ইনপুট, তারপরে হচ্ছে প্রসেস করবা, মানে সূত্রে বসাবা, প্রসেস করবা। তারপরে কি পাবা বলো তো, তারপরে হচ্ছে আউটপুট পাবা। ইনপুট, প্রসেস, তারপরে কি পাবা বলো তো, আউটপুট। ইনপুট, প্রসেস, আউটপুট। এই হচ্ছে আমার প্রোগ্রাম ডিজাইন। তারপরে প্রোগ্রামের উন্নয়ন করবা, মানে হচ্ছে জাস্ট কিভাবে সুন্দর করা যায় প্রোগ্রামটাকে, কিভাবে সহজে করা যায়। এটা তো একটা সিম্পল প্রোগ্রাম দেখাচ্ছি, তোমাকে হয়তো একটা অ্যাপ ডেভেলপ করতে হইতে পারে, বা তোমাকে কখনো হচ্ছে জোর বেজন নির্দেশ করতে পারে, নির্ণয় করতে হইতে পারে। কখনো সেলসিয়াস থেকে ফারেনহাইট হইতে পারে, আবার কখনো ফারেনহাইট থেকে সেলসিয়াস হইতে পারে। এই জিনিসগুলো তোমাকে অবশ্যই আমরা শেখাবো, বুঝাইতে পারছি। ডকুমেন্টেশন, তুমি অবশ্যই এটা প্রোগ্রামে ড্রাফট করবা মানে কি, নোট করবা, নোট করে নিজে নোট করে খাতায় লিখবা। তারপরে তুমি প্রোগ্রামে সরাসরি দিয়ে দিলো, তারপর ভুল হইলে কি আবার হচ্ছে টাইপ করতে হইতে পারে। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, তুমি যে সলভ করলা সেটা অবশ্যই কি করতে হবে, সেভ রাখতে হবে। সেভ, যদি একটা মনে করো লিখছো প্রোগ্রাম কিন্তু বাট এটা সেভ করা নাই, তখন কি হবে, পুরা সময়টাই তোমার কি হয়ে যাবে, বৃথা হয়ে যাবে, পুরো সময়টাই বৃথা। তার মানে সেভ রাখতে, মনে রাখবা এখানে কি করতে হবে, সেভ রাখতে হবে।
দেখো প্রোগ্রামের ডিজাইন বলতে আমরা এখানে কি বুঝছি, আমরা বেশ কিছু প্রোগ্রাম আজকে রচনা করব ফ্লোচার্ট এবং হচ্ছে অ্যালগোরিদমের মাধ্যমে। ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম একটু বলে দিই, ফ্লোচার্ট যেহেতু বললাম, ফ্লোচার্ট জিনিসটা কি। মনে করো তুমি এই যে ডিম শেপ, এখানে কি করবো বলো তো, স্টার্ট করব। স্টার্ট করলাম, একটা প্রোগ্রাম কিভাবে করতে হয় একটু দেখাই দিই। স্টার্ট করলাম, স্টার্ট করার পরে তোমাকে কি করতে হবে জানো, একটা সামান্তরিক আঁকতে হবে। সামান্তরিক চিত্র দিয়ে বুঝাই দিতে হবে। ধরো তোমার ইংলিশে ফ্লোচার্ট পড়ছো না, ধরো একটা নেলসন ম্যান্ডেলার একটা ওই বললো প্যাসেজ পড়ছো, ওই প্যাসেজে মনে করো তার জন্ম, তার হচ্ছে নিগ্রোদের পক্ষে কিভাবে আন্দোলন করছে, সে কার বিপক্ষে কতটুকু লড়ছে, বা হচ্ছে সে কখন প্রেসিডেন্ট হয়েছে, এগুলো কি একটা ফ্লো চার্ট হইতে যায় না? ঠিক তেমনই ভাবে এই কোনো একটা প্রোগ্রাম রচনা করার জন্য কিন্তু এই জিনিসগুলো লাগবে। মনে করো তুমি এখানে ইনপুট দিলা, ইনপুটের পরে কি হবে, এই যে এখানে তুমি কি করবা, ইনপুট দিবা। ইনপুট কি দিবা, এ আর হচ্ছে বি। তারপরে কি করবা, প্রসেস করবা। প্রসেস করবা আয়তক্ষেত্রের মধ্যে। প্রসেস কোথায় করবা, আয়তের ক্ষেত্রের মধ্যে। দেখো এটা হচ্ছে ডিম শেপ, বা ইংলিশে এটাকে বলা হয় ওভাল। এটাকে বলা হয় ওভাল শেপ। ওভাল শেপ এর মধ্যে তুমি স্টার্ট করবা অথবা হচ্ছে শেষ করবা। আর ইনপুট আর আউটপুট সামান্তরিকের মধ্যে। ইনপুট আর আউটপুট কিসের মধ্যে, সামান্তরিকের মধ্যে। আর প্রসেস কোথায় করব, প্রসেস করব অবশ্যই আয়তর মধ্যে। প্রসেস করব অবশ্যই আয়ত ক্ষেত্র, আয়তক্ষেত্র। প্রসেসটা কি করব, প্রসেস হচ্ছে এরিয়া। এরিয়া ইজ ইকুয়াল টু কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আবার দেখো যখন তুমি আউটপুট দিবা, আমি অলরেডি বলে দিছি যে ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট কিসের মধ্যে, সামান্তরিকে। তার মানে কি, তুমি এখানে এই যে এখানে প্রিন্ট করবে কি বলতো, প্রিন্ট করবো অবশ্যই এরিয়া। কি প্রিন্ট করবা, এরিয়া। তারপরে শেষ করবা কোথায়, ওভাল শেপে। এই যে ওভাল শেপে এখানে কি করে দিবা বলো তো, এন্ড করে দিবা। এই হচ্ছে তোমার স্বাভাবিক একটা প্রোগ্রাম রচনার জন্য একটা ফ্লো চার্ট। তুমি একটা রাফ করলা যে কিভাবে প্রোগ্রামটা শেষ করবা, প্রোগ্রাম শুরু করলা শেষ করলা, তার মাঝখানে তুমি কি কি কাজ করলা বলো তো। এখানে তুমি দেখাই দিলা যে কোন চিত্রে শুরু করতে হয়, কোন চিত্রে কি করতে হয়, ইনপুট দিতে হয়, আউটপুট দিতে হয়, কিসের মধ্যে, সামান্তরিকের মধ্যে। আর প্রসেসটা অবশ্যই কোথায় হবে, আয়তক্ষেত্রের মধ্যে। প্রসেসটা কোথায় হবে, আয়তক্ষেত্র। পরীক্ষায় এইখান থেকেই প্রশ্ন আসবে, হইতে পারে এই চিত্রটাই তোমাকে আঁকাইতে বলতে পারে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কি করো, একটা ফ্লো চার্ট অঙ্কন করো। এখন দেখো প্রোগ্রাম ডিজাইন কিভাবে করবা। দেখো প্রোগ্রাম ডিজাইনের জন্য কোনো একটা প্রোগ্রাম যখন বিশ্লেষণের ধাপে ধাপে ছোট কয়েকটা অংশে ভাগ করবা। এটা তো ছোট একটা প্রবলেম, একটা বিশাল বড় প্রবলেম আমরা বের করলাম। মনে করো যে আমার কাছে তিনটা সংখ্যা আছে, এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, সি একটা সংখ্যা, তারপরে মনে করো ডি একটা সংখ্যা। এখন আমাকে প্রশ্ন করলো যে কোন সংখ্যাটি বড়, কোন সংখ্যাটি বড়, কোন সংখ্যাটি বড়, তার একটা কি করো, ক্রম নির্ণয় করো। মনে করো হইতে পারে এ ইজ গ্রেটার দেন, বি ইজ গ্রেটার দেন, সি ইজ গ্রেটার দেন বি। এখন এটা প্রোগ্রামকে কম্পিউটারকে তুমি যখন দিবা, তিনটা সংখ্যা ইনপুট দিয়ে দিবা, তুমি যদি একটা প্রোগ্রাম খুব সুন্দর করে লিখতে পারো, তখন তোমাকে কিন্তু এই কাজটা নিজের হাতে করতে হবে না, কম্পিউটারে তোমাকে করে দিয়ে দিবে। যে তুমি চারটা সংখ্যা দিছো, সে বড় থেকে ছোট ক্রমে সাজাই দিয়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, প্রথমে তুমি কি করবা, তুমি তুলনা দিবা এ এবং ডি এর মধ্যে, এই দুটার মধ্যে কে বড়। যদি এখানে ডি বড় হয়, তখন ডি রে নিয়ে সি এর সাথে তুলনা দিবা। তার মানে কি, এই যে ছোট ছোট অংশে ভাগ করতেছে, এই জিনিসটাই বলে যে প্রোগ্রাম বিশ্লেষণে কি করতে হয়, ছোট ছোট ভাগগুলো করা হয়েছে। অনেকগুলো ছোট ছোট ভাগ নিয়ে তুমি একটা প্রোগ্রাম সলভ করার জন্য ডিসিশন নিতেছো। তো একটা প্রোগ্রামের মধ্যে কি কি থাকতেছে বলতো, ইনপুট ডিজাইন, আউটপুট ডিজাইন, তারপর হচ্ছে ইনপুট এবং আউটপুটের মধ্যে সম্পর্ক ডিজাইন। ইনপুট এবং আউটপুটের মধ্যে তুমি কিভাবে ইনপুট দিবা, কত সুন্দর ইনপুট দিবা, কত, মনে করো এই সংখ্যাগুলো, মনে করো যে তুমি চাইলে 0.5, 0.522 এরকমও দিতে পারো, বা তুমি চাইলে 5, 10, 15 এরকমও দিতে পারো। মানে এটা তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি কিভাবে ইনপুটটা ডিজাইন করবা বা আউটপুটটা কি করবা, ডিজাইন করবা। আমি কি বুঝাইতে পারছি?
এখন খেয়াল করে দেখো এই ক্ষেত্রে তোমাকে কি কি দেওয়া লাগবে, অ্যালগরিদম, ফ্লোচার্ট, এই জিনিসগুলো একটু দেখাই দিই। এই যে তোমাকে কি লাগবে, অ্যালগরিদম লাগবে, ফ্লোচার্ট লাগবে, সুডো কোড লাগবে, অর্থাৎ তোমার কোড নির্ণয় করতে হবে। দেখো তোমাকে অলরেডি কি ফ্লোচার্টটা দেখাই দিছি যে কিভাবে কি করতে হবে, ফ্লোচার্টটা অলরেডি দেখাই দিছি যে কিভাবে তুমি একটা প্রোগ্রাম রাফ করতে পারো। এখন অ্যালগরিদম হচ্ছে কি, কোনো একটা প্রোগ্রামের সমাধানের লিখিত রূপ। কোনো একটা প্রবলেম তুমি রাফ করতেছো তার একটা লিখিত রূপ, অর্থাৎ প্রোগ্রাম বর্ণনামূলক, প্রোগ্রামটাকে তুমি কিভাবে হচ্ছে সমাধান করো তার একটা বর্ণনামূলক স্টেটমেন্ট। তার মানে কি এখানে বলতে পারি অ্যালগরিদম হচ্ছে একটা বর্ণনামূলক স্টেটমেন্ট, বর্ণনামূলক স্টেটমেন্ট মানে তুমি এটা ধাপে ধাপে লিখে লিখে প্রকাশ করবে। মনে করো ওই প্রোগ্রামের তুমি এখানে স্টার্ট লিখছো না, তুমি এখানে স্টেপ 1 দিলা, স্টেপ 01, স্টেপ 01 কি করবা, প্রোগ্রামটাকে স্টার্ট করবো। তারপরে স্টেপ 02 কি হবে, স্টেপ 02 কি করবা, জাস্ট ইনপুট দিবা। স্টেপ 02 মানে তুমি এটা চিত্র দিয়ে প্রকাশ করছো, জাস্ট সেম জিনিসটাকে তুমি লিখে প্রকাশ করবে। স্টেপ 2 কি করবা, ইনপুট a, b। তারপরে কি করবা, প্রসেস, জাস্ট সূত্রটা লিখবা। দেখো এইখানে লিখলে, ইংরেজিতে লিখলে খুবই সুবিধা। আবার দেখো স্টেপ 03 এখানে কি করবা, জাস্ট সূত্রটা লিখে দিবা, এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপরে স্টেপ 4 কি করলা বলো তো, জাস্ট প্রিন্ট এরিয়া, জাস্ট এটুকু লিখে দিবা, প্রিন্ট এরিয়া। মানে এটা কোনো কাজই না আসলে, বুঝছো? মানে এখানে চিত্রটা ছবিটা দেখে দেখে জাস্ট বর্ণনা করে দেবা, সেম জিনিসগুলো লিখে দিবা। আর আমি অ্যালগরিদমটা ইংলিশে লিখতে কেন প্রেফার করি, কারণ বাংলায় লিখলে অনেক কিছু লেখা লাগে, ইংলিশে লিখবা দাড়ি কমা নাই, এত বিস্তারিত লেখা লাগে না, এই জন্য আমি ইংলিশটা প্রেফার করি। দেখো এরপরে যদি আমরা স্টেপ 5 মানে লাস্ট স্টেপটা একটু খেয়াল করি, লাস্ট স্টেপটা আমরা এখানে কি বলতে পারি বলতো, লাস্ট স্টেপ হচ্ছে এন্ড প্রোগ্রাম, END, এন্ড প্রোগ্রাম। বুঝাইতে পারছি কি? এই হচ্ছে আমার, এটা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম। আর এইখানে যেটা লিখলাম এটা হচ্ছে আমার ফ্লো চার্ট। এটা হচ্ছে অ্যালগরিদম আর এটা হচ্ছে আমার ফ্লো চার্ট। আমি কি বুঝাইতে পারছি? আশা করি পারছি। দেখো একটা প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য কি কি করা লাগে, একটা প্রোগ্রাম যখন তুমি লিখবা তো এটাকে লাস্ট পর্যন্ত রান করা বা এটা হচ্ছে সমাধান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো স্টেপ কিন্তু পাড়ি দিতে হয়। দেখো এর মধ্যে কিন্তু একটা প্রোগ্রাম যখন বাস্তবায়ন করবা তার মধ্যে টেস্ট করতে হবে, কারণ কি ভুল ত্রুটি হইতে পারে, ডিবাগিং মানে হচ্ছে ভুল সংশোধন করতে হইতে পারে, টেস্টিং মানে হচ্ছে ভুল করা, ভুল ত্রুটি হইতে পারে, আর ডিবাগিং মানে কি ভুল ত্রুটি সংশোধন করা। আমি একটু দাগায় দিই যে লাইনগুলো আসবে। দেখো টেস্টিং মানে হচ্ছে ভুল ত্রুটি পরীক্ষা করা, টেস্টিং মানে কি ভুল ত্রুটি পরীক্ষা করা। কালারটা চেঞ্জ করে দিই, দেখা যাচ্ছে না ঠিক মতো। দেখো টেস্টিং মানে হচ্ছে ভুল ত্রুটি পরীক্ষা করা, আর ডিবাগিং মানে হচ্ছে ভুল ত্রুটি সংশোধন করা। টেস্টিং মানে হচ্ছে কি ভুল ত্রুটি করা, বা এটা হলুদ কালি দিয়েও মনে হয় ভালো দেখা যাবে, সমস্যা নেই। দেখো এরপরে আমি যে টেস্টিং বলি, টেস্টিং হচ্ছে কোনো একটা প্রোগ্রামের কোডিং সম্পন্ন করার পর যে ধরনের আউটপুট বা ফলাফল হওয়া উচিত সেটা হয়েছে কিনা। খেয়াল করো তুমি পরীক্ষায় তোমাকে বলবে টেস্টিং কি ডিবাগিং কি। টেস্টিং মানে হচ্ছে ভুল ত্রুটি করতেছে, কি কি ভুল ত্রুটি করছে, আর ডিবাগ মানে হচ্ছে ভুল ত্রুটি সংশোধন করা, এই জিনিসটা বলছে। এখন বলো যে বলতেছে ইনপুট দিয়ে আউটপুটের অবস্থা পর্যবেক্ষণ করা হলো একই ধাপে, অর্থাৎ ডিবাগিং মানে হচ্ছে ভুল ত্রুটি সংশোধন করা, টেস্টিং মানে হচ্ছে ভুল ত্রুটি করা। এখন এখানে তুমি যে জিনিসটা অবশ্যই মাথায় রাখবা সেটা হচ্ছে ভুল ত্রুটি বিভিন্ন ধরনের হইতে পারে, ব্যাকরণগত ভুল আর হচ্ছে আমার যৌক্তিক ভুল, নির্বাহজনিত ভুল। এই জিনিসগুলো তোমাকে একটু ব্যাখ্যা করে দেখাই। ব্যাকরণজনিত ভুল বলতে কি, মনে করো তুমি হচ্ছে
একটা বাংলা ভাষায় একটা ব্যাকরণ লিখছো বা একটা প্যারাগ্রাফ লিখছো, বাংলা ভাষায় একটা রচনা লিখছো, রচনার মধ্যে মনে করো তুমি 36 জায়গায় কমার ভুল করছো, 36 জায়গায় কিসের ভুল করছো? কমার ভুল করছো। যেখানে দাড়ি দেওয়ার কথা দাড়ি দেওয়া নাই, অতঃপর, তারপরে, এই যে হলো যে, অতএব, এগুলো লাগায় মনে করো একটা লাইন দেখছো তুমি লেখার পরে 1 পেজ লম্বা হয়ে গেছে, তুমি একটা দাড়ি দেওয়া নাই, অতএব, তারপর, সুতরাং এসব লাগে একটা লাইন তুমি 1 পেজ লম্বা বানাই ফেলছো। তার মানে কি, এই যে মনে করো যে কমা, সেমিকোলন, দাড়ি, এগুলো তোমার কেন দিছে? ব্যাকরণগুলো ইউজ করার জন্য। ঠিক তেমনই তুমি যখন একটা প্রোগ্রাম লিখবা কম্পিউটারে, সেখানে কোথাও কমা দিতে হবে, কোথাও সেমিকোলন দিতে হবে, কোথাও ব্র্যাকেট দিতে হবে, কোথাও ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, কোথাও আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই ধরনের ভুলগুলো যদি করে ফেলো তখন সেটাকে বলা হয় ব্যাকরণগত ভুল। কি ভুল? কোনটা প্রোগ্রামে যদি এই ধরনের ভুল করো তাহলে প্রোগ্রামের এটাকে বলা হয় ব্যাকরণগত ভুল বা গ্রামাটিক্যাল এরর, বা এটা বলা হয় প্রোগ্রামের গ্রামাটিক্যাল এরর। প্রোগ্রামের গ্রামাটিক্যাল এরর বা ব্যাকরণগত ভুল, ব্যাকরণগত ভুল। দেখো তোমরা কিন্তু এই সি প্রোগ্রামের এমন প্রিমিয়াম ক্লাস আমার মনে হয় না ফ্রিতে কেউ দেয়, সবাই পেড কোর্সে পড়ায়, বাট আমরা ফুল চ্যাপ্টারটা কিন্তু পড়াই দিতেছি। তোমার কাজ কি? নিজে ক্লাসটা করা এবং ক্লাসের নোটটা আমাদের অনুশীলনের গ্রুপে আপলোড দেওয়া। তাহলে কি হবে যে তোমার নোটটা তুমি নিজে পরবর্তীতে আমার গ্রুপ থেকেও পাইতে পারে, তোমার ফ্রেন্ডরাও পাইতে পারে, আর ক্লাসটা তো অবশ্যই শেয়ার করে দিবে, তাই না? এখন দেখো যৌক্তিক ভুল, এটা হচ্ছে একটা সহজ। মনে করো যে এ হচ্ছে বি এর থেকে বড়, আর তুমি কোনো একটা ভুল করে, মনে করো যে মিস্টেক হয়ে গেছে, তুমি এটাকে কি লিখে ফেলছো? বি ইজ গ্রেটার দেন এ লিখে ফেলছো। এটাকে বলা হয় লজিক্যাল এরর বা হচ্ছে যৌক্তিক ভুল। বুঝাইতে পারছি কি? বা মনে করো তোমার একটা ইনপুট দেওয়ার কথা হচ্ছে এ আগে ইনপুট দেওয়ার কথা, বি পরে ইনপুট দেওয়ার কথা, কিন্তু পরে কি করছো, তুমি আগে বি ইনপুট দিয়ে দিছো, তারপরে এ ইনপুট দিয়ে দিছো। এরকমও যদি হয় যে তুমি হচ্ছে উচ্চতার জায়গায় দৈর্ঘ্য দিয়েছো, দৈর্ঘ্যের জায়গায় উচ্চতা দিয়ে দিছো, এই ধরনের প্রবলেমগুলোকে বললাম লজিক্যাল এরর। লজিক্যাল এরর, বুঝতে পারছি কি? নির্বাহজনিত ভুলটা কি? মনে করো এক্সিকিউশন এরর বা রান টাইম এরর। মনে করো তুমি একটা প্রোগ্রাম রান করছো, বা তুমি রান করার জন্য হচ্ছে Ctrl+R চাপছো, তারপরে দেখা গেল তোমার নেট চলে গেছে, ওয়াইফাই চলে গেছে, নেট নেই, বা তোমার টাইম বেশি লাগতেছে, রান করতে টাইম বেশি লাগতেছে, তখন এটাই বলা হয় নির্বাহজনিত ভুল, বা হচ্ছে বা প্রোগ্রাম যদি শো না করে তার মানে তো কোনো না কোনো এরর আছে। এই ধরনের ভুলটাকে বলা হয় নির্বাহজনিত। ব্যাকরণগত ভুল, যৌক্তিক ভুল, নির্বাহজনিত ভুল, এই তিনটা ভুল অবশ্যই বুঝতে পারছি আশা করি। এই যে এই জিনিসগুলো এখানে বলে আছে যে ব্যাকরণগত ভুল কি? ব্যাকরণগত ভুল হচ্ছে মনে করো কোথাও একটা সেমিকোলন দাও নাই, বা কোনো একটা স্টেটমেন্টের পরে সেমিকোলন দাও নাই। সি প্রোগ্রামে অবশ্যই কোনো একটা স্টেটমেন্টের পরে সেমিকোলন দিতে হবে। এই যে সেমিকোলন জিনিসটা মূলত কার জন্য স্পেশালি দিছে জানো? সেমিকোলনটা স্পেশালি দিছে হচ্ছে সি প্রোগ্রামের জন্য। মনে করো তুমি পাইথনে প্রোগ্রাম রচনা করবে, তখন কিন্তু স্টেটমেন্টের উপরে সেমিকোলন দেওয়া লাগে। বুঝাইতে পারছি? যেমন তুমি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা প্যারাগ্রাফ লিখবা, ওইখানে তুমি যদি মনে করো ইয়ে দিয়ে দাও, কি বলে, ওই সবকিছুই তো ইউজ করা যায়, মনে করো দাড়ি দিয়ে দিছো, ফুল স্টপের জায়গায় ইংরেজি ভাষায় তুমি দাড়ি দিয়ে দিছো। মনে করো আমি লিখলাম হচ্ছে মনে করো ফ্রি ক্লাসেস ফ্রম মনে করো যে অনুশীলনী, ফ্রি ক্লাসেস ফ্রম অনুশীলনী আর সো মাচ কি বলা হয়, প্রিমিয়াম বলতে পারো, প্রিমিয়াম। এরপরে তোমাকে কি করতে হবে? কমা দিতে হবে, অবশ্যই কি দিতে হবে? কমা। তুমি এখানে তাহলে দাড়ি দিতে পারবা না, তুমি চাইলে এখানে কি করতে পারবা না? দাড়ি দিতে পারবা না। ঠিক একইভাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেমিকোলন ইউজ করো, কিন্তু অন্যগুলোতে আবার সব জায়গায় যে সেমিকোলন ইউজ করতে হবে ওটা এরকম না। আর এখানে দেখো এই জিনিসটা বলে দিছি, যৌক্তিক ভুল বা লজিক্যাল এরর কি? মনে করো এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এখানে তুমি ওয়াই ইজ গ্রেটার দেন এক্স লিখে ফেলছো, তাহলে এই ধরনের ভুলটাকে বলা হয় লজিক্যাল এরর। আর দেখো নির্বাহজনিত ভুলটা কি? নির্বাহজনিত ভুলটা হচ্ছে
মনে করো কোনো একটা প্রোগ্রাম নির্বাহের সময় ইনপুট দিতে ভুল হলে, অর্থাৎ ভুল ডেটা ইনপুট দিলে আউটপুট বা ফলাফল ভুল আসবে। মনে করো তুমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাও, যার ভূমি বি ছিল হচ্ছে মনে করো 5 আর উচ্চতা এইচ ছিল হচ্ছে মনে করো 10, তাহলে তার ক্ষেত্রফল কি আসার কথা, 1/2 × 10 × 5, অর্থাৎ 25 বর্গ একক, 25 বর্গ একক। বাট এখানে ঘটনাটা কি ঘটে একটু খেয়াল করে দেখো। মনে করো যেটা দেওয়ার কথা তুমি সেটা দিতে পারো না। ঘটনাটা কি ঘটলো এখানে, মনে করো b = 5 ঠিকই দিছো, h = মনে করো 10 এর জায়গায় 5 দিয়ে দিছো, তখন তোমার ক্ষেত্রফল কত চলে আসবে, 12.5। ক্ষেত্রফল কত চলে আসবে, 12.5। এই যে তুমি ইনপুটের কারণে যে ভুলটা করছো, ইনপুটের কারণে যে আউটপুট ভুল আসছে, এই ধরনের ভুলটাকে বলা হয় নির্বাহজনিত ভুল। এই ধরনের ভুলটাকে কি বলা হয়, নির্বাহজনিত ভুল। বলো তো বুঝাইতে পারছি কিনা। প্রোগ্রামের যে ভুলগুলো হইতে পারে এগুলো কিন্তু একদম প্রি লেসন, এগুলো যদি না শিখো সি প্রোগ্রাম জীবনও পারবা না। ডিবাগিং তো অলরেডি বলে দিছি। আমরা উপরের টেস্টিং যদি আমরা করি তাহলে এখানে ঘটনাটা কি হয়, যে 3 ধরনের ভুল দেখছি, 3 ধরনের ভুল সম্পর্কে জেনেছি অলরেডি, 3 ধরনের ভুল সম্পর্কে জানছি। এখন প্রশ্ন আছে, প্রোগ্রামে কোনো ধরনের ভুল চিহ্নিত করতে পারলে তাকে বলা হয় বাগ। তাকে কি বলা হয়, বাগ। কোনো একটা প্রোগ্রাম যদি তুমি চিহ্নিত করতে পারো তখন সেটাকে বলা হয় বাগ। আর যদি সেই বাগকে সমাধান করার বলা হয় ডিবাগ। বাগকে সমাধান করাকে বলা হয় ডিবাগ। বাগকে সমাধান করাকে কি বলা হয়, ডিবাগ। তার মানে তুমি একটা ভুল মনে করো চিহ্নিত করতে পারছো, ভুল তুমি কি করছো, চিহ্নিত করতে পারছো, এটাকে বলা হয় বাগ। আর যদি সমাধান করতে পারো তাহলে সেটাকে বলা হয় ডিবাগ। সমাধান করতে পারলে সেটাকে কি বলা হয়, ডিবাগ। এগুলো কিন্তু তোমাকে অবশ্যই কোথায় দিবে বলতো, ক নাম্বারের প্রশ্নে দিবে, এবং এর পরবর্তীতে তোমাকে এটা এমসিকিউতেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবা, নট শুধু খাতায়, মাথায় রাখবা। ডকুমেন্টেশন ব্যাপারটা কিন্তু খুবই ইজি। তুমি একটা প্রোগ্রাম লিখছো, সেটা কি করতে হবে, প্রোগ্রাম ডেভেলপমেন্টের সময় ভবিষ্যতের কথা ভেবে প্রোগ্রামটাকে কি করতে হবে, সেভ করে রাখতে হবে, লিপিবদ্ধ করে রাখতে হবে অন্য একটা জায়গায়, যাতে সেম কোনো প্রবলেম যদি আসে সেম কোড যাতে আবার পরবর্তীতে লিখতে না হয়, সেম কোড যাতে পরবর্তীতে লিখতে না হয়, সেজন্য তোমাকে অবশ্যই কি করতে হবে, একটা প্রোগ্রাম সেভ করে রাখতে হবে। প্রোগ্রামটা কি করতে হবে, সেভ করে রাখতে হবে। প্রোগ্রামের বর্ণনা দিবা, ফ্লোচার্ট দিবা। লিখিত প্রোগ্রামটাকে বলা হয় অ্যালগরিদম। লিখিত প্রোগ্রামকে কি বলা হয়, অ্যালগরিদম। ঠিক আছে। পরীক্ষণ, ফলাফল এবং নির্বাহের জন্য প্রয়োজনীয় কাজের তালিকা লিস্ট করবা, যে কি কি কাজ করছো সেটা অবশ্যই লিস্ট করে রাখবা। আর ডকুমেন্টেশন অবশ্যই একটা ইম্পর্টেন্ট পার্ট। কেন, পরবর্তীতে তোমার যাতে সেম প্রোগ্রাম যদি আসে তখন যাতে কোডটাকে আবার লিখতে না হয়, আবার যদি লিখতে না হয়। দেখো আমরা স্লাইডে যে জিনিসপত্রগুলো দিছি, স্লাইডটাও যদি ভালো করে পড়ো তোমার কি করতে হবে না, মেইন বই আর পড়তে হবে না, আমি বিশ্বাস করি। কিন্তু মেইন বই অবশ্যই পড়বা। আমি একটা জিনিস আবার বলি যে মেইন বই হচ্ছে মায়ের বুকের দুধের মতো, যেখানে কোনো ভেজাল নেই। মেইন বই হচ্ছে একদম মায়ের বুকের দুধের মতো। তারপরে হচ্ছে তোমাকে হচ্ছে অন্যান্য অনুশীলনী, স্লাইড বা হচ্ছে বাজারের টেস্ট পেপার, এগুলো হচ্ছে আমার লেকটুজেন, ডানো এগুলার মতো। আর মেইন বইয়ের বিকল্প শুধু মেইন বই। তার মানে কি, মেইন বই পড়ার পরে কোথায় যাবা, অনুশীলনীর স্লাইড পড়বা। অবশ্যই কি করবো, অনুশীলনের স্লাইড। তার পাশাপাশি কি করবো বলতো, অনুশীলনের স্লাইডের পরে টেস্ট পেপার থেকে সিকিউ সলভ করবা, যেগুলো বোর্ডে আসছে। টেস্ট পেপার পড়বো, অবশ্যই টেস্ট পেপারটা পড়বো। বুঝতে পারছি কি? দেখো এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি অ্যালগরিদম কি, কোন একটা প্রোগ্রাম ধাপে ধাপে রচনা করতে হবে, তার যদি লিখিত বর্ণনা দিতে হবে, সেটাকে বলা হয় অ্যালগরিদম। কোনো একটা নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য যুক্তিসম্পন্ন ধাপে ধাপে, মনে করো সহজ ভাষায় যদি বলি, তোমার প্রবলেম হচ্ছে চা বানাবো, এটা একটা প্রবলেম। মনে করো যে তোমার প্রবলেমটা হচ্ছে চা বানাবো,
লিখে দিলাম। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে তুমি চা বানাবা, চা রান্না করবা, চা রান্না করবা। এখন এই যে প্রবলেমটা আছে তুমি সেটা কিভাবে সমাধান করবা? দেখো অনেকে অনেকভাবে সমাধান করবে, আমি এটা লিখে দিই যে কিভাবে। প্রথমে তুমি কি করবা? শুরু করলা, স্টার্ট করলা, স্টার্ট, বা এটা তো ফ্লো চার্ট আগে বলতেছি, তোমাকে লিখিত আকারে দিতে হবে। একদম প্রথম স্টেপ যদি আমরা চিন্তা করি যে প্রথম স্টেপে কি করবা? শুরু করবা, শুরু করবা। তারপরে 2 নাম্বার স্টেপে গিয়ে তুমি কি করবে বলো তো? 2 নাম্বার স্টেপে গিয়া পাতিলে পানি গরমে দিবা। তারপরে কি করবা? পানি গরম দিবা, পানি গরম দিব। তারপরে 3 নাম্বার স্টেপে গিয়ে কি করব? স্টার্ট করলাম, পানি গরম দিলাম, পানি গরম দিলাম। তারপরে আমি কি করতে পারি বলতো? পানি গরম দেওয়ার পরে অবশ্যই আমাকে কি করতে হবে? সেখানে চিনি দিতে হবে, চিনি দিতে হবে। তারপরে 4 নাম্বার স্টেপে গিয়ে কি করতে হবে? দুধ দিতে হবে, দুধ দিতে হবে। 5 নাম্বার স্টেপে গিয়ে কি করতে হবে? ছাঁকন করতে হবে, মানে ছাঁকতে হবে, তাই না? ছাঁকন করতে হবে। তারপরে 6 নাম্বার স্টেপে গিয়ে চা পান করতে হবে, পান করতে হবে। 7 নাম্বার স্টেপে গিয়ে প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম শেষ। পান না, যেহেতু তুমি চা বানাবা তার মানে কি? চা রেডি, চা রেডি, চা রেডি। এটা হচ্ছে তোমার আউটপুট। এটা কি? আউটপুট। এটা কি করলাম? আউটপুট দিলাম। বুঝছো কি? এই যে লিখিত আকারে তুমি যে প্রবলেমটাকে সমাধান করলা সেটা কি বলা হয়? অ্যালগরিদম। সেটা কি বলা হয়? অ্যালগরিদম। বলো তো তোমরা বুঝতে পারছো কিনা? একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া আপনার পড়ানো তো খুবই সহজ, খুব সুন্দর করে বুঝতে পারি। আমি জানি তোমরা বলা লাগবে না, আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, নিজের ঢোল নিজেই পিটাই নিলাম একটু। দেখো তাহলে তোমার কাজ কি? অ্যালগরিদম হচ্ছে তোমাকে কি করে? অ্যালগরিদম হচ্ছে তোমাকে প্রোগ্রামটা লিখিত আকারে দেয়। অ্যালগরিদম সহজবুদ্ধ হতে হবে, অবশ্যই তোমাকে সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। মানে সহজ ভাষায় যদি বলি আমরা এখানে সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। বুঝাইতে পারছি কি? তারপরে যদি বলি যে প্রত্যেকটি ধাপ স্পষ্ট হইতে হবে, প্রত্যেকটা ধাপ কি হইতে হবে? স্পষ্ট। হজবরল লাগানো যাবে না, গোজা মিলে বুঝাই দেওয়া যাবে না। সসীম সংখ্যক ধাপে, মনে করো বলা যাবে না এখানে অনেকগুলো ধাপ লাগবে, অনেকগুলো কোনো ডিফাইন করতে হবে তোমাকে। হয় সেটা 50টা হইতে পারে, 10টা হইতে পারে, ম্যাক্সিমাম 5-6টা দিয়ে হয়ে যায় তোমার এইচএসসিতে যতগুলো আছে। অ্যালগরিদম ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে, ব্যাপকভাবে প্রয়োগ উপযোগী হতে হবে, ব্যাপকভাবে। অ্যাপ্লিকেশন যদি না করতে পারো তোমার তো অ্যালগরিদম লেখা লাভ নাই, তাই না? অ্যাপ্লিকেশন যদি না করতে পারো তাহলে কিন্তু প্রোগ্রাম লিখে লাভ নেই। বুঝাইতে পারছি কি? আশা করি পারছি, তাই না? দেখো আস্তে আস্তে সব শিখে যাবে। অ্যালগরিদমের সুবিধা, সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বের করা যায়। তুমি কি চাচ্ছ সেটা কিন্তু খুব ইজিলি বোঝা যায় কিভাবে? অ্যালগরিদমের মাধ্যমে। ভুলগুলো সহজে, তুমি যখন একটা খাতায় নোট করবা ভুল কি করা যায়? সহজে নির্ণয় করা যায়। খাতায় যখন লিখবা তখন কিন্তু ইজিলি ভুলগুলো নির্ণয় করা যায়। প্রোগ্রাম প্রবাহের দিক বোঝা যায়, মানে কোনটার পরে কোনটা। তুমি যখন স্টেপ 1 স্টেপ 2 শুরুতে কি করছো? শুরু করে কি চা রেডি করে ফেলছো? তার মানে বহুত কাজ করা লাগছে না? এই যে স্টেপ বাই স্টেপ, স্টেপগুলো কি বোঝা যায় না? স্টেপগুলো কি বোঝা যায়। এটা কি এখানে বলছে? প্রবাহের দিক বোঝা যায়, প্রবাহের দিক। অ্যালগরিদমের সুবিধা কি কি? সহজে বোঝা যায়, ভুল নির্ণয় করা সহজ, এবং প্রবাহের দিক বোঝা যায়। বুঝাইতে পারছি? এখন দেখ, জটিল প্রোগ্রাম সহজে রচনা করা যায় কিভাবে? অ্যালগরিদমের মাধ্যমে। অ্যালগরিদম কিন্তু কি হাতে লিখলেই হয়ে যায়, তার মানে কি ব্যাপারটা সহজ না? তারপরে তো অবশ্যই তুমি কোড লিখবা, বাট এটা হচ্ছে রাফের মতো। প্রোগ্রাম পরিবর্তন বা পরিবর্তনে সহায়তা করে। কোনো একটা প্রোগ্রাম যদি তুমি লিখো, হাতের লেখাটা কিন্তু ইজিলি বোঝা যায়। তুমি যেহেতু পড়াটা লিখছো, তুমি যেহেতু পড়াটা কি করছো? নিজে লিখছো, তার মানে কি তুমি বুঝবা কোথায় কি ভুলটা হয়েছে, সেটা একবার চোখ বুলাইলেই বুঝতে পারবো। ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র একটু আগে অলরেডি বুঝিয়েছি।
চিত্রভিত্তিক, কোন একটা প্রবলেমের চিত্রভিত্তিক সমাধান। কোন একটা প্রবলেমের কি ভিত্তিক সমাধান বলতো? চিত্রভিত্তিক সমাধান। কোন একটা প্রবলেমের কি সমাধান বলতো? চিত্রভিত্তিক সমাধান। তাহলে তুমি কি করতে পারো, এভাবে বের করতে পারো। প্রোগ্রামের উদ্দেশ্য সহজে বোঝা যায়, ভুল নির্ণয় করতে সহায়তা করে। অ্যালগরিদম ও ফ্লোচার্টে মোটামুটি সুবিধা দুইটাই, তবে ফ্লোচার্টটা বেশি সুবিধা। অ্যালগরিদম আর ফ্লোচার্ট, মনে করো এখানে আছে হচ্ছে অ্যালগরিদম, দেন হচ্ছে ফ্লোচার্ট। অ্যালগরিদম আর ফ্লোচার্ট কোনটা বেশি সুবিধাজনক? ফ্লোচার্টটা বেশি লাভজনক, সুবিধাজনক, সুবিধাজনক, বা এখানে বলা যায় যে সহজবোধ্য, সহজবোধ্য। তাহলে অ্যালগরিদম আর ফ্লোচার্টের মধ্যে কোনটা বেশি লাভজনক বা সুবিধাজনক? ফ্লোচার্ট। কারণ তুমি এটা কি দিয়ে ব্যবহার করতেছো বলতো? কারণ তুমি এটা চিত্রভিত্তিক, চিত্র দেখে সহজে বোঝা যায়। চিত্রভিত্তিক হওয়ার কারণে কিন্তু ইজিলি বোঝা যায়, সহজে বোঝা যায়, চিত্রভিত্তিক হওয়ার কারণে একটু তাকাইলেই বোঝা যায় কি হচ্ছে না হচ্ছে। দেখো ফ্লোচার্টের এখানে প্রকারভেদ দেওয়া আছে, কতগুলো প্রকারভেদ দেওয়া আছে। কোন প্রতীক? মনে করো তুমি এখানে আয়তক্ষেত্র দিছো, প্রক্রিয়াকরণ, বা এখানে কি বোঝাবে জানো? প্রসেস বোঝাবে, প্রবাহের দিক, এই যে এখানে দিলে বোঝাবে নিচের দিকে যাচ্ছে, প্রবাহের দিক বোঝায়। আর এই যে সামান্তরিক, গ্রহণ নির্গমন, মানে কি ইনপুট আউটপুট দিয়ে সামান্তরিক বোঝায়। ইনপুট আউটপুট দিয়ে কি বোঝায় বলতো? সামান্তরিক বোঝায়। আর অফলাইন স্মৃতি বলতে ত্রিভুজ দিয়ে বোঝায়। বাকিগুলা লাগে না, যেগুলো লাগে আমি একটু স্টার চিহ্ন দিয়ে দিই। এই যে আয়তক্ষেত্র লাগবে, আয়তক্ষেত্র দিয়ে প্রসেস করে। প্রবাহের দিক লাগবে। ইনপুট আউটপুট হচ্ছে সামান্তরিক, ইনপুট আউটপুট কিসে ইউজ করা হয়? সামান্তরিক, এই জিনিসটা লাগবে। তার পাশাপাশি আমি কিছু লিখে দিই, এই যে এরকম যদি গোল থাকে তখন এটা কানেক্টর হিসেবে ইউজ করা হয়। গোল থাকলে কি হিসেবে ইউজ করা হয়? কানেক্টর। কি বলা হয়? কানেক্টর। আবার যদি রম্বস থাকে, রম্বস যদি থাকে তখন এখানে যুক্তি দেওয়া হয়। কি বলা হয়? যুক্তি। মনে করো যে এ ইজ গ্রেটার দেন বি, বা বি ইজ গ্রেটার দেন এ, এরকম জিনিসপত্রগুলো কোথায় দেওয়া হয়? ত্রিভুজের ভিতরে। কিসের ভিতরে? সামান্তরিকের ভিতরে। কিসের ভিতরে? সামান্তরিকের ভিতরে এইরকম যুক্তি দেওয়া হয়, মানে সিদ্ধান্ত নেওয়া যায়। সিদ্ধান্ত দেওয়া যায়। বুঝতে পারছি? কোন একটা ডকুমেন্ট যদি তুমি রাখতে চাও তাহলে তুমি এই ধরনের চিত্র ইউজ করবে। এই যে দেখো এখানে আরো কতগুলো লেখা আছে। স্টার্ট এবং এন্ড হচ্ছে এটা এই চিত্রের মধ্যে, এটাকে বলা হয় ওভাল শেপ। ওভাল মানে হচ্ছে ডিম্বাকৃতি। ওভাল মানে হচ্ছে কি বলতো? ডিম্বাকৃতি। ওভাল মানে কি? ডিম্বাকৃতি। বলতো বোঝা যাচ্ছে কিনা? এই যে বৃত্ত, এটা একটা ইম্পর্টেন্ট। বৃত্ত হচ্ছে কি? কানেক্টর। দুইটা স্টেপের মধ্যে দুইটা ইয়ার মধ্যে কানেক্ট করে দেয়। ডিসিশন, এই যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে সামান্তরিকের মধ্যে। সিদ্ধান্ত কোথায় দেয় বলতো? না, রম্বসের মধ্যে। রম্বস কি করে তোমাকে সিদ্ধান্ত দেয়? রম্বস মানে কি করে? রম্বস হচ্ছে ডিসিশন দেয়, রম্বস ডিসিশন দেয়। এটাও লাগবে। আর ওভাল বা ডিম শেপ হলে স্টার্ট বা এন্ড, প্রোগ্রাম শুরু করে বা শেষ করে ডিমের মধ্যে। মনে রাখবা এমনি, ডিমের মধ্যেই শুরু, ডিমের মধ্যেই শেষ। আর প্রসেস হবে, প্রসেস মানে কি? এর ভিতরে তুমি সূত্র লিখবা। এর ভিতরে কি লিখবা? সূত্রগুলো কোথায় লিখবা? আয়তের মধ্যে। সূত্রগুলো কোথায় লিখবা বলতো? আয়তের মধ্যে। সূত্রগুলো কোথায় লিখবা বলতো? আয়তের মধ্যে। মনে থাকবে? আর ইনপুট আউটপুট তো হচ্ছে সামান্তরিকের মধ্যে, এই যে এটাকে বলা হয়
সামান্তরিকের মধ্যে ইনপুট আউটপুট দেওয়া হয়। সুডোকোড কি? ধরো গ্রিক ভাষায় সুডো মানে কি? ছদ্ম। সুডো মানে হচ্ছে ছদ্ম। সিউডোসিলোমেট এরকম পড়ছো না যারা বায়োলজি পড়ছো? সিউডোসিলোমেট। এখন খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, এমসিকিউ এর জন্য আসতে পারে। এমসিকিউ ছদ্ম বা সত্য নয় এরকম বোঝায়। একটা প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত একটি পদ্ধতি। সুডোকোডের মাধ্যমে সুন্দর সহজ ইংরেজি ভাষায় প্রোগ্রাম রচনা করা যায়, প্রোগ্রামকে বর্ণনা করা যায়। যেমন ইংরেজি ভাষায় এখানে লিখে দিলাম, এটা কিন্তু কোড লিখি নাই। কোড লিখতে হলে অবশ্যই এখানে কি দেওয়া লাগতো? পুরোটা সব কিছুর পরে এখানে সেমিকোলন দেওয়া লাগতো, বাট এখানে কি করছি? জাস্ট ইংলিশে লিখছি। দেখো স্টার্ট করলাম, ইনপুট দিলাম, টোটাল দিলাম, তারপরে অ্যাভারেজ বের করলাম, তারপরে এন্ড করলাম। ইনপুট দিয়ে দিলাম XYZ, তারপরে যোগ করলাম, যোগ করে অ্যাভারেজ বের করলাম, মানে গড় বের করলাম। গড় বের করলে কি করতে হয় বলো তো? X প্লাস Y প্লাস Z। যেহেতু এখানে 3টা কোয়ান্টিটি আছে, তার মানে এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। তাই আমি কি পাই যাবো বলো তো? অ্যাভারেজ পাই যাবো। কি পাই যাবো? অ্যাভারেজ। আমি কি বুঝতে পারছি? দেখো এরপরে এটা একটা খ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা তোমাকে পরীক্ষায় আসবে না এরকম জিনিস কিন্তু পড়ার আমি মনে করি দরকার আছে অবশ্যই। অনেকেই বলে যে ভাই জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করবো, মানে মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য জ্ঞান অর্জনের পড়াশোনা। দেখো তোমার বাবা তোমাকে ছোটবেলা থেকে পড়াশোনা করাইছে, তার মনে করো জীবনের সম্পদের সঞ্চয় না করে তোমার পিছনে ঢালছে। তোমার কাছে তারা কি চায়? তুমি একটা ভালো জায়গায় পড়াশোনা করে ভালো একটা চাকরি করবা, তোমার বাবার একটু রিল্যাক্স দিবা, এই তো। এখন তুমি যদি জ্ঞান অর্জনের জন্য মনে করো ফার্স্ট ইয়ারেই মনে করো 3 বছর থাইকা যাও, মনে করো যা আমার জ্ঞান অর্জন হয় না, আরো জ্ঞান অর্জন করতে হবে, আরো সময় লাগবে, ভাই এগুলো তোমার জন্য। তুমি পরীক্ষায় যে প্রশ্নটা আসবে ওই প্রশ্নটা পড়বা, পরীক্ষায় যে টপিকগুলো আসবে ওই জিনিসগুলো পড়বা। এখন গল্প উপন্যাস পড়ার সময় তোমার এখন না। যাদের সময় আছে, যাদের অনেক বেশি সময়, তারা পড়ো, জ্ঞান অর্জনের জন্য পড়ো, কিন্তু আগে পরীক্ষার নাম্বারটা এনশিওর করে তারপরে তুমি জ্ঞান অর্জনের জন্য পড়ো। অনেকে আছে তোমাকে দেখাবে সিএসসিতে কাজে লাগবে, মনে করো তোমার অনার্স লাইফে কাজে লাগবে আইসিটি। আমি কই এই আইসিটি তোমাকে A+ পাওয়ার পরে আর বিন্দু পরিমাণ কোনো কাজে লাগবে না। যারা সিএসসিতে পড়বা, ট্রিপলিতে পড়বা, তোমাদেরকে আলাদা করে শিখাবে। এগুলো দেখবা যে পরে এগুলো কি শিখছি, এগুলো তো ভুল শিখছি, তোমার এরকম মনে হবে। এখন তুমি যদি কোনো আইসিটি টিচারের কাছে গিয়ে 2 বছর পরে প্রত্যেক মাসে 1000 করে 24 মাস পড়লা 24,000 টাকা দিয়ে, কি শিখবা রে ভাই? আইসিটিতে কি আছে এমন জিনিস যেমন শুনতে ফ্রিতে পড়াচ্ছি না? তুমি আইসিটির জন্য তুমি তোমার বাবার টাকা কেন খরচ করবা? অনলাইনে কি কন্টেন্টের অভাব আছে? আর আমি যে টপিকগুলো পড়াই দিব এর বাইরে পরীক্ষা ইনশাল্লাহ আসবে না। এগুলো পড়লে তুমি A+ পাবা, 90 এর উপরে পাবা, বুঝছো? দেখো অ্যালগরিদম কি হয়েছে, অ্যালগরিদম সম্পর্কে একটু বলে দিই। অ্যালগরিদম সম্পর্কে যদি একটু বলি, যে পদ্ধতিতে ধাপে ধাপে অগ্রসর হয় একটি সিস্টেম সমাধান করা হয় তাকে অ্যালগরিদম বলা হয়। অ্যালগরিদম হচ্ছে বর্ণনামূলক প্রোগ্রাম বোঝা কঠিন। কেন কঠিন? কারণ হচ্ছে কি, এমনিতে সহজ, বাট দুইটা তুলনা করলে ফ্লোচার্টে তুলনামূলক সহজ। ফ্লোচার্টে কি বলতো? তুলনামূলক সহজ, কারণ এটা চিত্র দিয়ে বোঝা যায়। আর প্রোগ্রামের দিক বোঝা যায় না। দেখো দিক বোঝা যায় না, তুমি একটার পর একটা লাইন লিখে আসছো, কিন্তু এখানে কিন্তু তীর চিহ্ন দিয়া সহজেই কিন্তু দিকটা নির্দেশ করে দেওয়া যায়। ভুল ত্রুটি দূর করা কঠিন কার তুলনায়? ফ্লোচার্টের তুলনায়। ফ্লোচার্টে ভুল ত্রুটি সহজ, ভুল ত্রুটি বের করা। তুমি একটা চিত্রের ভিতরে কি লিখছো, তারপরে এখানে ইনপুট কি দিছো, তারপরে এখানে প্রসেস কি করছো, তারপরে আউটপুট কি পাইছো, এখানে তো সব লেখা থাকবে, তাই না? এখানে সব কি থাকবে বলো তো? লেখা। একটু তাকাইলে কিন্তু বোঝা যাবে। এই জন্য ফ্লোচার্টে ভুলগুলো ডিফাইন করা, ভুলগুলো নির্ণয় করাও কিন্তু সহজ। বোঝাইতে পারছি কি? আর এটা হচ্ছে চিত্রভিত্তিক, এর সাহায্যে তোমরা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। কি কি ইউজ করা হয় অলরেডি বলছি তোমার। ওভাল, আয়তক্ষেত্র, তারপর হচ্ছে সামান্তরিক, তারপর হচ্ছে রম্বস, তারপর হচ্ছে বৃত্ত, রম্বস, বৃত্ত, এই ধরনের জিনিসগুলো ইউজ করা হয়। এটা হচ্ছে ইনপুট আউটপুট, এটা হচ্ছে ওভাল দিয়ে স্টার্ট, এটা হচ্ছে প্রসেস। এগুলোর বাইরে অবশ্য লাগে না, এই 5টা দিয়ে মোটামুটি হয়ে যায়। এরপরে যদি লাগে আমি প্রোগ্রামের সময় বলবো। দেখো এখানে একটা প্রোগ্রাম দিছে যে 3টি সংখ্যার
গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করো। তিনটা সংখ্যার গড়। তোমার কাজ কি? প্রথমে হচ্ছে ফ্লোচার্টটা আগে নির্ণয় করি। দেখো প্রোগ্রামটা কি করলা, স্টার্ট করলা। প্রোগ্রামটা কি করলা, এখানে স্টার্ট করলা, মানে প্রোগ্রামটা শুরু করে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে প্রোগ্রাম শুরু করার পরে তোমাকে যেহেতু গড় নির্ণয় করছে, তার মানে কি তোমাকে ইনপুট দিতে হবে। কি করতে হবে বলো তো? তোমার এখানে ইনপুট দিতে হবে। ইনপুট কোথায় দেয়? সামান্তরিকের মধ্যে। ইনপুট কোথায় দেয়? তিনটা সংখ্যা যেহেতু আমি ধরে নিলাম একটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, এ বি সি। তাহলে তুমি এখানে কি করবে বলো তো? ইনপুট এ বি সি, এই তিনটা কি করলা? ইনপুট দিলা। তারপরে তোমার কি করতে হবে? সেখানে সূত্র লিখতে হবে বা প্রসেস করতে হবে। এই যে এখানে কি করবা? এখানে একটা আয়তক্ষেত্র আঁকাবা, যার মধ্যে তুমি কি করবা? সূত্র লিখবা। সূত্রটা কি লিখবা বলো তো? দেখো এখানে সূত্রটা কি লেখা যায় বলো তো? সূত্রটা যেহেতু এখানে লিখবাই, তাহলে এখানে অলরেডি তুমি কি লিখতে পারো বলো? এভারেজ, এ ভি জি। এভারেজ ইকুয়াল টু কি লিখতে পারো? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে আমার এভারেজ। বুঝাইতে পারছি কি? তারপরে কি করবা? প্রিন্ট করবা। তারপরে ডাইরেক্ট প্রিন্ট করে দিবা। দেখো এই যে এটা এনে কিন্তু এখানে লাগাই দিবা, এটা এনে কিন্তু এখানে তীর চিহ্নটা লাগাই দিবা পরের স্টেপের সাথে। তাহলে এখানে তারপরে কি করবা? সামান্তরিকের মধ্যে তুমি হচ্ছে আউটপুট নির্ণয় করবা। সামান্তরিকের মধ্যে কি করবা? আউটপুট বের করে ফেলবা। তাহলে এখানে কি করলাম বলো তো? আউটপুট বের করবা, বা এখানে সরাসরি কি বলবা? এখানে বলবা প্রিন্ট এভারেজ। তুমি এখানে সরাসরি বলে দিবা প্রিন্ট এভারেজ, প্রিন্ট এভিজি, মানে এভারেজ প্রিন্ট করে দিলা। তারপরে হচ্ছে তোমার প্রোগ্রাম শেষ। এখন যদি এটা ছাপায় দেয়, তার মানে কি? প্রোগ্রাম এন্ড। বুঝতে পারছি? তাহলে তোমার অলরেডি ফ্লোচার্ট কি হয়ে গেছে? এখানে ডান। ফ্লোচার্ট কি? ডান। জাস্ট মনে রাখবা এই ওভাল শেপের মধ্যে শুরু এবং শেষ, ইনপুট আউটপুট হচ্ছে সামান্তরিকের মধ্যে। দেন আমার হচ্ছে এই যে এইখানে তুমি যে আয়তক্ষেত্রটা আঁকাবা, এই আয়তক্ষেত্রের মধ্যে তোমাকে কি করতে হবে? এভারেজটা নির্ণয় করতে হবে। এইখানে তুমি বলতে হবে, এইখানে তুমি প্রসেস করতেছো বা সূত্র লিখবা, PROCESS, প্রসেস বা হচ্ছে কি করবা? সূত্র লিখবা। আপাতত এটাই মনে রাখো যে আয়তক্ষেত্রের মধ্যে তুমি সূত্র লিখবা। আয়তক্ষেত্রের মধ্যে কি লিখবা? সূত্র। তারপরে তোমাকে অ্যালগরিদম লিখতে হবে। অ্যালগরিদম দেখবা বইয়ের মধ্যে কিন্তু বাংলাতেও লেখা আছে। আমি ইংরেজিতে কেন শিখাইতেছি? ইংরেজিতে লেখাটা সহজ। তুমি যখন বইটা খুলবা তখনও বুঝবা। প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন করবা যে ভাই নাম্বার কি কাটবে? তোমার নাম্বার কাটবে, তোমার নাম্বার অবশ্যই কাটবে না। এখন খেয়াল করে দেখো, তুমি প্রথমে কি করবা? স্টেপ 1, স্টেপ 01। স্টেপ 01 কি করবা? স্টার্ট করবা, START, স্টার্ট প্রোগ্রাম লিখে দিলে, এই যে স্টার্ট করলা। তারপরে কি করতে হবে? তোমার ইনপুট দিতে হবে। তারপরে স্টেপ 2 চিন্তা করো, স্টেপ 02। 02তে কি করবা? ইনপুট A B C। তারপরে স্টেপ 3 অ্যালগরিদম কিন্তু একটা বোগাস জিনিস, জাস্ট যা লিখবা ওটাই জাস্ট এখানে বলে দিবা। তারপরে এখানে AVG ইজ ইকুয়াল টু হচ্ছে A প্লাস B প্লাস C ডিভাইডেড বাই 3, মানে জাস্ট সূত্রটা লিখবা। মানে জাস্ট এখানে কি করবা বলো তো? সূত্রটা লিখবা। তারপরে স্টেপ 04, 4 নম্বর স্টেপে কি করবা বলো তো? জাস্ট প্রিন্ট এভারেজ, PRIN, প্রিন্ট AVG, এভারেজ আমি AVG দিয়ে প্রকাশ করলাম। আর এখানে অবশ্যই ফুল স্টপ দিয়ে দিবা, সমস্যা নাই। তারপরে স্টেপ 5 কি করবা? এন্ড প্রোগ্রাম। বুঝতে পারছি কি? তাহলে তোমরা যে কোনো তিনটা সংখ্যার এভারেজ নির্ণয়ের কি করলা? একটা ফ্লোচার্ট শিখে ফেললা, একটা অ্যালগরিদম শিখে ফেললা। দেখি আমার জন্য আর কোন প্রোগ্রামটা ওয়েট করতেছে। ত্রিভুজের ক্ষেত্রফল অলরেডি এটা দেখাই দিছি, আর দেখাবো না, তাই না? তার মানে কি? এটা তোমরা নিজেরা করবা,
অলরেডি আমি এটা দেখাই দিছি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে। এন্ড ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বিভিন্ন ভাবে নির্ণয় করতে হইতে পারে। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কিন্তু অনেকগুলো সূত্র আছে। এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। অর্থাৎ এই সূত্র দিয়েও বের করতে হইতে পারে। এ বি সি হচ্ছে তিনটা বাহু, আর এস হচ্ছে আমার অর্ধ পরিসীমা বা এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, এটাকে বলা হয় অর্ধ পরিসীমা। এস কে কি বলা হয় বলেন তো? অর্ধ পরিসীমা। এটাকে কি বলা হয়? অর্ধ পরিসীমা। বুঝতে পারছি কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ভূমি এবং উচ্চতার মাধ্যমে এটা তোমরা দেখে ফেলবা, এবং অর্ধ পরিসীমা দিয়েও অলরেডি শিখে ফেলবা। অর্ধ পরিসীমা আজকে গিয়ে তোমরা যদি একটু বইটা খোলো তাইলেই দেখবা তোমার অনেক কিছু ইজি হয়ে গেছে। ফ্লো চার্ট এবং অ্যালগরিদম সকল কিছু পারতেছো। দেখো অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। তিনটা সংখ্যার মধ্যে কোনটা বড়, এই ধরনের প্রোগ্রাম রচনার জন্য তোমাকে কি করতে হবে বলো তো? একটা ফ্লো চার্ট রচনা করতে হবে, আর এটা কি করতে হবে? একটা অ্যালগরিদম রচনা করতে হবে। আগে তোমাকে এটা বলি, কি বলি, যে এ কি বি এর থেকে বড় বা বি এর থেকে বড়? মনে করো তুমি তিনটা সংখ্যা নিলা, এ নিলা, তারপর হচ্ছে বি নিলা, তারপর হচ্ছে সি নিলা। এখন প্রশ্ন হচ্ছে কোনটা বড়? প্রথমে তুমি দেখলা যে এ কি বি এর থেকে বড় কিনা। যদি এ বড় হয় তখন এ এর সাথে সি এর তুলনা দিলাম, যদি বি বড় হয় তাহলে বি এর সাথে সি এর তুলনা দিলাম। তার মানে কি দুইটার সাথে তুলনা দিয়ে তারপর 3 নাম্বারটার সাথে তুলনা দিলাম। মনে করো আমি, তুমি আর হচ্ছে আরেকজন মানুষ। মনে করো তুমি, তোমার আব্বা আর আমি। এখন প্রশ্ন হচ্ছে কে বড় বয়সে বড়? যেহেতু তুমি ইন্টারমিডিয়েটে পড়ো তার মানে কি তুমি সবার ছোট, তোমার সব থেকে বড় হচ্ছে তোমার বাবা। এখন প্রথমে আমি তোমার বাবা আর আমার মধ্যে তুলনা দিলাম, কে বড় হয়? তোমার বাবা। তারপরে তোমার বাবারে নিয়ে তোমার সাথে তুলনা দিলাম, দেখলাম উনি সবার বড়, তার মানে কি উনি সবার বড়। তারপরে আমার আর তোমার মধ্যে তুলনা দিয়ে দেখলাম যে তুমি আমার থেকে ছোট, তারপর তুমি সবার থেকে ছোট। মানে কি এখানে তুমি এইভাবে বংচং করে বুঝাইতে পারলা। একটু খেয়াল করে দেখো তো। এইখানে আমি প্রথমে কাজটা কি করব? প্রথমে কাজ করব প্রোগ্রামটা স্টার্ট করব। প্রোগ্রামটা স্টার্ট। তারপরে কি করব বলতো? ইনপুট দিব। তারপরে ইনপুট কি দিব? এ বি তারপরে হচ্ছে সি। এই তিনটা আমি কি করে দিলাম? ইনপুট দিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমাকে সিদ্ধান্ত দিতে হবে, তাই না? সিদ্ধান্ত যেন কোথায় দেয়? সামান্তরিকে। যদি ধরে নিলাম এ ইজ গ্রেটার দেন বি, এ বি এর থেকে বড়, এ বি এর থেকে বড়। এখন প্রশ্ন হচ্ছে যদি এ বি এর থেকে বড় হয়, মনে করো ইয়েস এ বি এর থেকে বড়, তখন আমি দেখব যে এ কি সি এর থেকেও বড় কিনা। তখন কি এ কি সি এর থেকেও বড় কিনা, এ কি সি এর থেকেও বড় কিনা। তখন যদি দেখি যে এখানে হচ্ছে আমার ইয়েস ইয়েস, তখন আমি কি করব? প্রিন্ট এ। এখানে কি করে দিব বলো তো? প্রিন্ট এ, মানে এ হচ্ছে ছাপাই দিব। প্রিন্ট এ। দেখো আমি প্রথমে দেখছি যে ইনপুট এবিসি দিলাম, দেখলাম এ কি বি এর থেকে বড় কিনা, দেখলাম বড়, ঠিক আছে। এরপরে কি করলাম? এ কি সি এর থেকে বড় কিনা, এ সি এর থেকেও বড়, তার মানে কি করলাম? এ সবার বড় ছাপাই নিয়েছি এরকম। এরপরে দেখলাম যে আরেকটা কন্ডিশন কি হতে পারে, এখানে নো হইতে পারে। নো, এ বি এর থেকে বড়, এটা সে মানতেছে না। তার মানে কি এখানে বি ধরে নিছে বড়, তার মানে কি বি কে কি ধরে নিছে? বি কে বড় ধরে নিছে। এখন আমি যদি চিন্তা করি যে এখানে বি হচ্ছে সি এর থেকেও বড়, আমি যদি ধরে নিই যে বি সি এর থেকেও বড়, তখন আমি যদি এটাকে ধরে নিই যে ইয়েস, আচ্ছা বি সি এর থেকে বড়, তখন কি আমি বিও ছাপাই দিব। প্রিন্ট বি। এখন এখানে তো ইয়েস হইতে পারে, আবার এখানে কি হইতে পারে? নো হইতে পারে, তাই না? দুইটা কন্ডিশন, এটা বড় হইতে পারে, আবার কি হইতে পারে? ছোট হইতে পারে। তাহলে এখানে কি করা যায় বলতো? এখানে হচ্ছে প্রিন্ট সি। এখন কি করবা? জাস্ট তিনটাকে একসাথে করে প্রোগ্রামটা শেষ করে দিবা।
প্রোগ্রামটা তিনটাকে একসাথে করি, এই যে তিনটাকে একসাথে করলাম, এই যে বৃত্ত দিয়ে কানেক্টর বোঝায় না, কানেকশন করে দিলাম, কানেকশন করে দিয়ে তারপরে এখানে কি করলাম, এন্ড প্রোগ্রাম, এই যে বৃত্ত দিয়ে কি করে দিলাম, বৃত্ত না ওভাল শেপ দিয়ে কি করে দিলাম, প্রোগ্রামটা শেষ করে দিলাম। আমি আবার বোঝাই জিনিসটা, দেখো এ বি সি, প্রথমে দেখলাম এ বড় না বি বড়, দেখলাম এ বড়, তারপরে এ এর নিয়ে সি এর সাথে তুলনা দিলাম, তারপরে দেখলাম সি এর থেকেও বড় হয়, তাহলে কি আমি এ ছাপাই দিলাম। আবার সেম কন্ডিশনটা আমি ধরে নিলাম বি বড়, এ বড় আমি মানি নাই, তার মানে কি বি কে বড় ধরে নিছি। এখন ঘটনাটা কি করবে, যে এই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে বি সি এর থেকে বড়, কারণ বি ছাপাই দিলাম। তিনটাকে যদি একত্রে করি তখন প্রোগ্রাম আমাকে এখানে কি করবে, প্রসেস করে এখানে কানেক্ট করে আমাকে একটা সিদ্ধান্ত দিবে আসলে কোনটা বড়। আমি এখানে সবগুলো লজিক দিয়ে দিলাম, কম্পিউটারকে সবগুলো লজিক দিয়ে দিলাম, সে কি করবে সবগুলোরে প্রসেস করে একসাথে কানেক্ট করে আমাকে একটা রেজাল্ট দিবে। তারপরে আমি যদি এখানে ইনপুট দিয়ে দেই, এই প্রোগ্রামটা লেখার পরে কম্পিউটারকে যদি আমি 5 2 5 7 দিই, তাহলে সে যদি কোনটা বড় এরকম ভাবে দিতে চাই, তাহলে এইভাবে সে হচ্ছে দিয়ে দিবে, সে এরকম একটা রেজাল্ট আমাকে কি করবে, দিয়ে দিবে। তাহলে দেখো আজকে এই পর্যন্তই থাকি, ইনশাল্লাহ 1 ঘন্টার একটা ক্লাস হয়ে গেছে। আমরা পরবর্তীতে আরো মজার মজার এবং পরীক্ষায় আসতে পারে কমন উপযোগী কতগুলো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে ইনশাল্লাহ হাজির হব। তবে এটা হচ্ছে 2 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাসের জন্য কিন্তু আমাদের অনুশীলনীর ইউটিউব চ্যানেলেই তোমাদেরকে কি করতে হবে, কানেক্টেড থাকতে হবে। শুধু একা ক্লাস করলে হবে, বন্ধু বান্ধবকে জানাইতে হবে, কলেজের গ্রুপগুলোতে আমাদের ক্লাসগুলো দিয়ে দাও, কত প্রিমিয়াম স্লাইডগুলোতে নিতেছি, বা হচ্ছে স্মার্ট বোর্ডে ক্লাস হচ্ছে, তোমাদের তো বুঝতেও সুবিধা হইতেছে। তাহলে আজকে চলে যাই ইনশাল্লাহ, নাকি দোয়া রাখি আমার জন্য। আর ক্লাসের নোটটা অবশ্যই অনুশীলনী গ্রুপে আপলোড দিও, খাতায় লেখানো। আসসালামু আলাইকুম।